এই লকডাউনে অবস্থায় চলুন এক জায়গা থেকে ঘুরে আসা যাক। কি বললেন? কোথায়? চলুন বেকার স্ট্রিট থেকে ঘুরে আসা যাক। হ্যাঁ, ঠিক ধরেছেন। আজকে শার্লক হোমসকে নিয়ে এসেছি আপনাদের কাছে। দ্য স্টোরি লাইন চ্যানেলে আপনাকে স্বাগত, যেখানে আমরা গল্পগুলিকে একটি নতুন রূপ দেওয়ার চেষ্টা করি। আর্থার কোনান ডয়েলের এক অমর সৃষ্টি শার্লক হোমস। আজকে আপনাদের শোনাতে চলেছি তারই এক গল্প। আজ আপনারা শুনবেন স্যার আর্থার কোনান ডয়েলের লেখা শার্লক হোমসের কাহিনী দ্য ইয়েলো ফেস মিস্ট্রি। গল্পটি আমরা নিয়েছি অদৃশ বর্ধনের অনুবাদ করা স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস সমগ্র দ্বিতীয় খণ্ড এই বইটি থেকে। শার্লক হোমসের সফল কীর্তির মধ্যে তার বুদ্ধিমত্তা যতটা প্রকাশ পেয়েছে, তার চেয়ে অনেক বেশি প্রকাশ পেয়েছে তার বিফল কীর্তির মধ্যে। যে কেস সে সমাধান করতে পারেনি তা শেষ পর্যন্ত অমীমাংসিতই থেকে গেছে। কারোর বুদ্ধিতে কুলোয়নি মীমাংসা করার। দ্য ইয়েলো ফেস কাহিনী সেই জাতীয় কাহিনী যার মধ্যে ওর আশ্চর্য বিশ্লেষণী ক্ষমতা সম্যক রূপে প্রকাশ পেয়েছে, অথচ হালে জল পায়নি। অহেতুক শক্তি ক্ষয় করা হোমসের ধাতে ছিল না। দেহে শক্তি ছিল যথেষ্ট। বক্সিংয়ে প্রথম সারির বক্সারদের মধ্যেও স্থান, কিন্তু কাজের সময় ছাড়া বাজে শক্তি ক্ষয় ছিল তার ভীষণ অরুচি। মামলা না থাকলে সারাদিন কোকেন নিয়ে পড়ে থাকতো, কিন্তু কর্মক্ষমতা মরে যেত না। নিয়মিত ব্যায়াম ছাড়াই কিভাবে যে নিজেকে কর্মপটু রাখতো তা ভেবে পাইনি। খেতেও খুব সামান্য, কিন্তু হাতে কাজ এলে শক্তি যেন বিস্ফারিত হতো হাতে পায়ে। প্রচণ্ড পরিশ্রমেও ক্লান্ত হতো না। কালটা ছিল বসন্তকাল, তাই জোর করে ওকে নিয়ে বেড়াতে গেলাম বাগানে। বাসায় ফিরলাম এই 5টা নাগাদ। আসতেই চাকরের মুখে শুনলাম বসে থেকে নাকি এক দর্শনার্থী চলে গেছে। খুবই বিরক্ত হলো হোমস। এমনিতেই হাতে কাজ নেই, যাও বা এক মক্কেল এলো, দেখাও হলো না। বিকালে মনে হয় না বেরোলেই ভালো হতো। আমার সামনে সমান গজ গজ করতে লাগলো হোমস। এমন সময় টেবিলে দেখা গেল একটা পাইপ পড়ে রয়েছে। লাফিয়ে উঠল হোমস। আরে আরে ওয়াটসন, এটা তো তোমার পাইপ নয়। ভদ্রলোক ফেলে গেছেন নিশ্চয়। আহ, চমৎকার সেকেলের ব্রায়ার পাইপ। তামাকওয়ালা এই ধরনের তৈলস্ফটিকের নলকে অম্বর বলে। লন্ডনে এরকম নল খুব একটা পাওয়া যায় না। এরকম একটা জিনিস ভদ্রলোকের অত্যন্ত আদরের, কাজ ছাড়া করতে চান না। তবুও যখন ফেলে গেছেন, বুঝতে হবে তার মানসিক উদ্বেগ নিশ্চয় চরমে পৌঁছেছে, তাই পাইপ নিতেও ভুলে গেছেন। আদরের জিনিস কাজ ছাড়া করতে চান না তা তুমি বুঝলে কি করে? ভায়া, পাইপটার দামই তো 7 শিলিং। এই দেখো, দুবার মেরামত করা হয়েছে এর উপর পট্টি মেরে। মানে বুঝেছো, পাইপের যা দাম তার চাইতেও বেশি খরচ করা হয়েছে। নতুন একটা কিনলেও পারতেন, কিন্তু কেনেননি। অত্যন্ত আদরেরই পাইপ কাজ ছাড়া করতে চান না বলে। আর কি চোখে পড়ছে?
হাড় ঠুকে প্রফেসর যেভাবে বক্তৃতা দেন, তর্জনীতি পাইপ ঠুকে হোমস সেইভাবে বলল, পাইপ জিনিসটা না চিরকালই কৌতূহল উদ্দীপক, ঘড়িয়া জুতোর মতো বৈশিষ্ট্যের দাবি রাখে। পাইপটার মালিক ল্যাটা, স্বাস্থ্যবান এবং ছন্ন ছাড়া। ভদ্রলোকের দাঁত বেশ সাজানো এবং পয়সা কুড়ির ব্যাপারে হিসেব করে খরচা না করলেও চলে যায়। তার মানে বড় লোক। পাইপ থেকে তামাকটা হাতের চেটোয় ঢেলে হোমস বলল, তামাকটা দেখছো তো, এ হলো গ্রসভেনাস মিক্সচার, বিলক্ষণ দামি। ব্যয় সংকটে যে আগ্রহী সে অনায়াসে এর আধা দামের তামাক কিনে নেশা চরিতার্থ করতে পারত। আর কি দেখছো? ভদ্রলোক ল্যাম্প আর গ্যাসের শিকায় পাইপ জ্বালান, সেজন্যই কাঠটা পুড়েছে। দেশলাইয়ের আগুনে এভাবে কাঠ পোড়ে না। আবার পুড়েছে কেবল ডান দিকটা, ল্যাটা বলে। তুমি তো ল্যাটা নও, তুমি ডান হাতে পাইপ ধরে ল্যাম্প বা গ্যাসের শিকায় পাইপ ধরালে দেখবে বাঁ দিকটা পুড়ছে। আর অম্বর নলে যেভাবে দাঁতের দাগ বসেছে, তাতে মনে হয় ভদ্রলোকের দন্তশোভা দেখবার মতোই। দাঁত জোড়ালো না হলে এভাবে পাইপ কামড়ানো যায় না। সিঁড়িতে পায়ের আওয়াজ পাচ্ছি, বোধহয় ভদ্রলোক স্বয়ং আসছেন। বলতে না বলতেই ঘরে ঢুকলেন বছর 30-এর এক যুবক, হাতে টুপি, পরনে ধূসর পোশাক। আমতা আমতা করে বললেন, কিছু মনে করবেন না, আমার মাথা ঠিক নেই, দরজা নক করে ঢোকা উচিত ছিল। বলেই থপ করে একটা চেয়ারে বসে পড়ে উদ্ভ্রান্তের মতো হাত বুলোতে লাগলেন কপালে। আপন করে নেওয়ার স্বরে হোমস বলল, দৈহিক মেহনত সওয়া যায়, কিন্তু রাত্রি জাগরণ সহ্য হয় না। আপনার তো দেখছি কয়েক রাত ঘুমই হয়নি। হ্যাঁ, জীবনটা ব্যর্থ হয়ে যেতে বসেছে আমার। অতীক্ষ্ণ ভাঙা ভাঙা গলায় যেন স্রেফ মনের জোরেই কথাটা বলে গেলেন যুবক। ঘরের ব্যাপার নিয়ে পরের কাছে আলোচনা করার মতো কুৎসিত ব্যাপার আর নেই, বিশেষ করে ব্যাপারটা যদি নিজের ঘড়িনিকে নিয়ে হয়। মিস্টার গ্রান্ট মুনরো, তড়াক করে লাফিয়ে উঠলেন যুবক। আমার নামও জেনেছেন দেখছি। হাসল হোমস, বলল, নামটা আপনার টুপির ভেতর লিখে রেখে আমাদের দিকে ফিরিয়ে রেখেছেন। আপনি স্বচ্ছন্দে আপনার কাহিনী বলুন। এ ঘরে অনেক গোপন রহস্য আমরা এই দুই বন্ধু মিলে শুনেছি, সমাধানও করেছি, অনেকে হৃদয়ের জ্বালাও জোড়াতে পেরেছি। আপনি বলুন। আবার ললাটে হস্তচালনা করলেন গ্রান্ট মুনরো। হাব ভাব থেকে বেশ বোঝা গেল তিনি কথাটা কমই বলেন, মনের কথা মনে চেপে রাখতে পারেন, নিজেকে নিয়েই তন্ময় থাকেন হয়তো, কিন্তু সেই অভ্যেসের অন্যতা হতে যাচ্ছে বলে নিজেকে ঠিক আর সামলাতে পারছেন না। মিস্টার হোমস, আমার বিয়ে হয়েছে 3 বছর আগে। 3 বছর আমরা পরম সুখে কাটিয়েছি। কেউ কাউকে ভুল বুঝিনি, কখনো মতান্তরও হয়নি। কিন্তু গত সোমবার থেকে মনে হচ্ছে আমার স্ত্রী আমার থেকে যেন অনেক দূরে সরে গেছে। কারণটা আমি জানতে চাই। এফি কিন্তু আমাকে খুব ভালোবাসে, তাতে একটুও চিড় ধরেনি, সেটা বোঝা যায়। কিন্তু একটা গুপ্ত রহস্য অদৃশ্য প্রাচীরের মতো দুজনের মাঝে হঠাৎ মাথা তুলেছে। এফিকে আমি বিয়ে করেছিলাম বিধবা অবস্থায়।
নাম ছিল মিসেস হেমব্রন। আলাপ যখন হয় তখন তার বয়স ছিল 25। অল্প বয়সে আমেরিকা গিয়েছিল, আটলান্টায় থাকতো। বিয়ে হয়েছিল উকিল হেমব্রনের সঙ্গে, একটা বাচ্চাও হয়েছিল। তারপরে পিঠ জ্বরে স্বামী আর সন্তানের মৃত্যু হওয়াতে ও দেশে ফিরে আসে। মিস্টার হেমব্রন ওর জন্য যে টাকা রেখে গিয়েছিল তার সুদ পাওয়া যেত ভালোই। দেশে ফেরার 6 মাস পর আমার সাথে আলাপ, তারপরে বিয়ে। হেমব্রন ভদ্রলোকের ডেথ সার্টিফিকেট আমি দেখেছি। আমার নিজের অবশ্য কারবার আছে। বিয়ের পর নুরবুড়িতে একটা বাড়ি ভাড়া করলাম। জায়গাটা বেশ নিরিবিলি, পল্লীশ্রী আছে। আমাদের বাড়ির সামনে একটা ফাঁকা মাঠ, মাঠের ওপারে একটি মাত্র কটেজ, আর কোনো বাড়ি নেই। কটেজের সদর দরজাও আবার আমার বাড়ির দিকে। আচ্ছা, একটা কথা বলে রাখি, বিয়ের পরেই আমার স্ত্রী ওর সব টাকা আমার নামে লিখে পড়ে দিয়েছিল। আমার বারণ শোনেনি। ব্যবসা করি, যদি টাকাটা জলে যায়, এই ভয় ছিল আমার। সে যাই হোক, 1.5 মাস আগে এফি হঠাৎ আমার কাছে 100 পাউন্ড চাইল। আমি তো অবাক। এত টাকা হঠাৎ কি দরকার পড়তে পারে ভেবে পেলাম না। ওকে আমি জিজ্ঞাসা করলাম, ও কিন্তু কথাটা এড়িয়ে গেল। শুধু চপলভাবে বলল, তুমি তো আমার ব্যাংকার, ব্যাংকাররা আবার অত কথা জিজ্ঞেস করে নাকি? তবে কী জন্য টাকাটা নিচ্ছে সেটা সে পরে বলবে, এখন নয়। কি আর করি, চেক লিখে দিলাম 100 পাউন্ডের। কিন্তু সেই প্রথম স্বামী স্ত্রীর মধ্যে খোলাখুলি সম্পর্কের একটু যেন ফাটল ধরল। কিছু একটা যেন লুকিয়ে রাখা হলো আমার কাছে। বাড়ির উল্টো দিকের মাঠের ওপরে দোতলা কটেজটার পাশে আমি প্রায় বেড়াতে যেতাম। গত সোমবার বেরিয়ে ফেরার সময় দেখলাম বাড়িতে নতুন ভাড়াটে এসেছে। এতদিন বাড়িটা খালি পড়েছিল। এখন দেখলাম একটা খালি গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর মালপত্র সদর দরজায় নামানো হচ্ছে। কৌতূহল হলো। কটেজের সামনে দাঁড়িয়ে ভাবছি, কে এলো এই বাড়িতে? এমন সময় চমকে উঠলাম দোতলার জানলায় একটা মুখ দেখে। মিস্টার হোমস। সে মুখ দেখে আমার বুকের রক্ত জল হয়ে গেল, সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। মুখটা পুরুষের কি নারীর ঠিক ঠাহর পর্যন্ত করতে পারলাম না। শুধু দেখলাম একটা বিকট হলদেটে রঙের মৃতবৎ মুখ স্থির চোখে আমাকে দেখছে। চোখাচোখি হতেই সাঁত করে পিছনে সরে গেল মুখটা, যেন জোর করে টেনে নেওয়া হলো ঘরের ভেতর থেকে। কৌতূহল আর বাগ মানল না, দেখতেই হবে কে এলো আমার প্রতিবেশী হয়ে। এগিয়ে গেলাম সদর দরজার সামনে, কিন্তু ঢোকবার আগে তাল ঢেঙা এক মেয়ে বেরিয়ে এসে কড়া কড়া কথা বলে আমাকে তাড়িয়ে দিল। কি আর করি, বাড়ি ফিরে এলাম। মন থেকে কিন্তু হলদেটে মুখের স্মৃতিটা মুছতে পারলাম না। স্ত্রীকেও কিছু বলবো না ঠিক করলাম, যা ভীতু স্বভাবের, ভেবে ভেবে হয়তো আধখানাই হয়ে যাবে। শোবার আগে কেবল বললাম, সামনে বাড়িতে নতুন প্রতিবেশী এসেছে। আমি মশাই কুম্ভকর্ণের মতো ঘুমাই, এই নিয়ে আমাকে রাগানোও হয়। কিন্তু সেই দিন ওই বিভৎস হলদেটে মুখটা দেখার পর ঘুম তেমন আর গাঢ় হলো না। সমানে চমকে চমকে উঠতে লাগলাম। আর সেই কারণেই গভীর রাতে টের পেলাম চুপি চুপি বিছানা ছেড়ে উঠে পোশাক পরে এফি বেরিয়ে গেল ঠিক চোরের মতো। সঙ্গে সঙ্গে ঘড়িটা দেখলাম, রাত 3টে।
এত রাতে বাড়ির বউ বাইরে বেরোয় কেন? বাইরে বেরোনোর সময় ওর মুখও দেখেছি আমি, যেন মরার মতো ফ্যাকাশে, নিঃশ্বাস নিচ্ছে ঘন ঘন। ব্যাপারটা কি? 20 মিনিট পর ফের সদর দরজা খোলা আর বন্ধর আওয়াজ পেলাম। চুপি চুপি ঘরে এসে ঢুকলো এফি। তৎক্ষণাৎ উঠে বসে জিজ্ঞাসা করলাম, কোথায় গিয়েছিলে? আঁতকে উঠল এফি। মুখ থেকে যেন সমস্ত রক্ত নেমে গেল, কাঁপতে লাগলো ঠক ঠক করে। সে চিরকালই একটু নার্ভাস। তারপরে ডুকরে কেঁদে বলল, তুমি জেগে আছো? কোথায় গিয়েছিলে? সে আমাকে জবাব দিল সে নাকি একটু হাওয়া খেতে গেছিল, ঘরে নাকি তার দম বন্ধ হয়ে আসছিল। কিন্তু আমি দেখলাম এফির আঙুল কাঁপছে, নির্ঘাত মিথ্যা কথা বলছে, আর আমার দিকে তাকাচ্ছেও না। জানেন, মনটা বিষিয়ে গেল। নিশীথ রাত্রে চোরের মতো বাইরে ঘুরে এসে যে স্ত্রী কাঁচা কাঁচা মিথ্যা কথা বলে তার স্বামীকে, তাকে আর জোর না করাই ভালো। পাশ ফিরে শুয়ে পড়লাম, কিন্তু ঘুমাতে পারলাম না। পরদিন শহরে যাওয়ার কথা ছিল। বেরোলামও বাড়ি থেকে, কিন্তু মন মেজাজ ভালো না থাকায় এদিক ওদিক ঘুরে দুপুর নাগাদ ফিরে এলাম। কটেজটার পাশ দিয়ে যখন আসছি, দেখলাম ভেতর থেকে বেরিয়ে আসছে আমার স্ত্রী। আমাকে দেখে যেন ভূত দেখার মতো চমকে উঠল এফি। ভাব দেখে মনে হলো এক্ষুনি পিছনে ফিরে কটেজের মধ্যে ফের ঢুকে পড়বে। নিঃসীম আতঙ্ক ফুটে উঠল তার চোখে মুখে। কাঁদো কাঁদো গলায় বলল, নতুন প্রতিবেশীকে দেখতে এসেছিলাম। কাল রাতেও কি এসেছিলে? না না, কি কি বলতে চাও? ফের মিথ্যে। দেখি তো কার কাছে গেছিলে তুমি? দুহাতে আমার পথ আটকে দাঁড়ালো এফি। মিনতি করে বললে, ভেতরে যেন আমি না ঢুক। সে এখন নাকি কিছু বলতে পারছে না, শুধু আমার ভালোর জন্য। কিন্তু একদিন সব বলবে। কিন্তু এখন জোর করে ঢুকলে আমাদের সম্পর্কে ইতি ঘটবে ওখানে। আমি তো মশাই ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে গেলাম। কথা আদায় করলাম এইসব যেন আর না হয়। ও কথাও দিল। চলে আসার সময় লক্ষ্য করলাম ওপরের জানলা থেকে সে বিকট হলদেটে মুখটা নির্নিমেষে চেয়ে আছে আমার দিকে। চোখাচোখি হতেই সাঁত করে সরে গেল ভেতর দিকে। কিছুতেই মাথায় এলো না এরকম একটা বিচিত্র জীবের সঙ্গে আমার স্ত্রী কী এমন সম্পর্ক থাকতে পারে যে রাত বিরেতে অথবা দিন দুপুরে আমাকে লুকিয়ে আসতে হচ্ছে বারবার। ওই কর্কশ স্বভাবের মেয়েটাই বা কে? এ কী রহস্য গড়ে উঠছে আমার বাড়ির সামনে? দুদিন বেশ ভালোই কাটল। তৃতীয় দিন শহরে কাজ পড়ল। যে ট্রেনে ফেরবার কথা ফিরলাম তার আগের ট্রেনে। কিন্তু বাড়ি ঢুকতেই আমার ঝি আমাকে দেখে চমকে উঠল। আমি যথারীতি জিজ্ঞেস করলাম, গিন্নিমা কোথায় গেছেন? এ কথার উত্তরে সে আমতা আমতা করে বলল এফি নাকি বাইরে গেছে। ঘোর সন্দেহ হলো। ওপরে উঠলাম। এফিকে দেখতে পেলাম না, কিন্তু জানলা দিয়ে দেখলাম মাঠের ওপর দিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে ঝি। সব বুঝতে পারলাম। আমার অবর্তমানে ফের সামনে বাড়িতে গিয়েছে এফি। ঝি যাচ্ছে আমার ফিরে আসার খবর দিতে। মাথায় রক্ত চড়ে গেল। ঠিক করলাম আজই এর একটা হেস্তনেস্ত করে ছাড়ব। বাড়ি থেকে ঝড়ের মতো বেরিয়ে দৌড়ালাম কুটিরের দিকে। মাঝপথে এফি আর ঝিয়ের সঙ্গে দেখা হলো। হন্তদন্ত হয়ে ফিরছে তারা, কিন্তু আমি ওদিকে ঠেলে সরিয়ে ঢুকলাম কুটিরের মধ্যে। নিচের তলায় দেখলাম জল ফুটছে কেটলিতে।
ওপরতলায় যে ঘরটাতে হলদে মুখকে দেখেছিলাম সে ঘরটা কেবল সুন্দরভাবে সাজানো। ম্যান্টেল পিসে আমার স্ত্রীর ছবি রয়েছে, 3 মাস আগে তুলেছিলাম। কিন্তু এছাড়া এ বাড়ি সম্পূর্ণ ফাঁকা। নিচের হলঘরে দেখা হলো স্ত্রীর সাথে। সে ফটো কাকে দিয়েছে এবং কার কাছে সে লুকিয়ে চুরিয়ে আসে এ প্রশ্নে সে জবাব দিল না। শুধু করুণ স্বরে বলল সে এখন বলতে পারবে না, কিন্তু একদিন সব বলবে। আমি বললাম, তোমার আমার মধ্যে বিশ্বাসের সম্পর্ক কিন্তু আর রইল না মিস্টার হোমস। সেই থেকে আমি পাগলের মতো হয়ে গিয়েছি। এ ঘটনা ঘটেছে কালকে। আজই আপনার কাছে ছুটে এসেছি পরামর্শ নিতে। এই উৎকণ্ঠা আমি আর সহ্য করতে পারছি না। বলুন এখন আমি কি করি? তন্ময় হয়ে সব শুনল হোমস। গালে হাত দিয়ে অনেকক্ষণ বসে রইল। তারপর বলল, হলদেটে মুখটা কি পুরুষের? বলা মুশকিল। দেখে কি গা ঘিনঘিন করছে? বিকট রং, আড়ষ্ট ভাব দেখে শিউরে উঠছে শরীর। দুবার চোখাচোখি হতেই লাফিয়ে পিছিয়ে গেছি। আপনার স্ত্রী আপনার কাছে টাকা নেওয়ার কতদিন পরের ঘটনা এটা? ওই 2 মাস। ওর প্রথম স্বামীর ছবি দেখেছেন? না, অ্যাটলান্টায় থাকার সময় সব আগুন লেগে পুড়ে যায়। কিন্তু ডেথ সার্টিফিকেট দেখতে পেয়েছেন? সেটাও পুড়ে গিয়েছিল। আমি দেখেছি একটা কপি। আমেরিকায় আপনার স্ত্রীকে চিনতো এমন কাউকে জানেন? না। ওর নামে চিঠি আসে আমেরিকা থেকে? মনে তো হয় না। তাহলে এক কাজ করুন, বাড়ি ফিরে যান। কুটির থেকে যদি ওরা এর মধ্যে চম্পট দিয়ে থাকে তাহলে কিছু করার নেই। আর যদি এর মধ্যে আবার ফিরে আসে, আপনি আড়াল থেকে তা দেখতে পেলেই আমাকে টেলিগ্রাম করে দেবেন। নিজে ঢুকতে যাবেন না। 1 ঘন্টার মধ্যেই আমি পৌঁছে যাব। এই শুনে বিদায় হলেন গ্রান্ট মুনরো। ওয়াটসন, বলল হোমস, ব্যাপারটা না খুব সুবিধের মনে হচ্ছে না। ব্ল্যাকমেলিং চলছে মনে হচ্ছে। কিন্তু ব্ল্যাকমেলারটি কে? কেন? সাজানো ঘরে যে থাকে, মিসেস মুনরোর ছবি যে ম্যান্টেল পিসে সাজিয়ে রাখে, যার মুখ হলদেটে। কিন্তু কে সে? হ্যাঁ, মিসেস মুনরোর প্রথম স্বামী বলেই আমার বিশ্বাস। সেজন্যই তিনি দ্বিতীয় স্বামীকে ঢুকতে দিতে চান না। আমেরিকায় যাকে বিয়ে করেছিলেন সে নিশ্চয়ই মারা যায়নি। অত্যন্ত কচিত কুষ্ঠ জাতীয় কোনো এক রোগে এমন কদাকার হয়ে যায় যে ইংল্যান্ডে পালিয়ে আসেন ভদ্রমহিলা। কিন্তু দ্বিতীয় বিয়ের খবর নিশ্চয় এমন কেউ একজন পেয়েছে যে প্রথম বিয়ের খবর ফাঁস করে দেওয়ার হুমকি দেখিয়ে টাকা নিচ্ছেন ভদ্রমহিলার কাছ থেকে। এই নিচু ক্লাসের ছেলে মেয়ের কীর্তি নিশ্চয়। প্রথম কিস্তির টাকা সে নিয়েছে, আর কদাকার অকর্মণ্য হেমব্রমকে কটেজে এনে তুলেছে। ভয় দেখিয়ে মিসেস মুনরোর ছবি পর্যন্ত আদায় করেছে। গভীর রাতে মিসেস মুনরো গিয়ে বোঝাতে চেষ্টা করেছেন ব্যাপারটা। 2 দিন পরে ফের ওই উদ্দেশ্যে গিয়েছিলেন নিশ্চয়। কিন্তু ঝিয়ের মুখে মিস্টার মুনরোর হঠাৎ ফিরে আসার খবর পেয়ে প্রথম স্বামীকে সেই বদ চরিত্রের মেয়েটির সাথে পাচার করে দেন পিছনের দরজা দিয়ে। এই যে সবই দেখছি আন্দাজে বলে গেলে হে। এছাড়া আপাতত কিছু করার নেই ওয়াটসন। বিকেলে টেলিগ্রাম এলো গ্রান্ট মুনরোর কাছ থেকে। বাড়িতে লোক দেখা গেছে। 7টার গাড়িতেই যেন হোমস রওনা হয়।
যথাসময়ে পৌঁছালাম নূরপুরিতে। স্টেশনে দেখা হলো গ্রান্ট মুনরোর সঙ্গে। ভদ্রলোক উত্তেজনায় কাঁপছেন। দেখলাম তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। পাশাপাশি হাঁটতে হাঁটতে হোমস বলল, আপনার পাছে অমঙ্গল হয় তাই আপনার স্ত্রী সেই বাড়িতে আপনাকে ঢুকতে দিতে নারাজ। তা সত্ত্বেও আপনি কি ঢুকবেন? হ্যাঁ, আজ একটা এসপার ওসপার হয়েই যাক। ইলশে গুড়ি বৃষ্টির মধ্য দিয়ে পৌঁছালাম কটেজটার সামনে। দোতলার একটা জানলায় আলো জ্বলছে। হঠাৎ মনে হলো একটা ছায়ামূর্তি যেন জানলার সামনে দিয়ে সরে গেল। ওই যে সেই হলদে মুখ। যেন কোকিয়ে উঠলেন গ্রান্ট মুনরো। আমরা সবেগে দরজার দিকে ধেয়ে গেলাম। আচমকা খুলে গেল পাল্লাটা। পথ আটকে দাঁড়ালেন এক ভদ্র মহিলা। না এফি, বড্ড বিশ্বাস করে ফেলেছি তোমাকে। পাশ দিয়ে তেড়ে গেলাম তিন মূর্তি। একজন প্রৌঢ়াও বেরিয়ে এসে পথ আটকাতে গিয়েও পারলেন না। ঝড়ের মতো উঠে গেলাম দোতলায়। সেই ঘরটিতে ঢুকে থ হয়ে দাঁড়িয়ে গেলাম। ঘরটা সত্যি সুন্দরভাবে সাজানো। টেবিলে মোমবাতি জ্বলছে। সেই টেবিলের ওপর ঝুঁকে রয়েছে একটা ছোট্ট মেয়ে। পরনে লাল ফ্রক, হাতে লম্বা সাদা দস্তানা। মুখটা আমার দিকে ফেরাতেই ভয়ে আর বিস্ময়ে আমি চিৎকার করে উঠলাম। সে মুখে প্রাণের কোনো সাড়া নেই, স্পন্দন নেই, রং নেই। অদ্ভুত হলদেটে ধরনের মুখ। আড়ষ্টতা যেন মুখের পরতে পরতে। পর মুহূর্তেই রহস্যের অবসান ঘটল। এক লাফে এগিয়ে গিয়ে মেয়েটার মুখ থেকে একটানে একটা মুখোশ খুলে আনলো হোমস। দেখলাম মিশমিশে কালো একটা নিগ্রো মেয়ে সাদা ঝকঝকে দাঁত বের করে পরম কৌতুকে খিলখিলিয়ে হেসে উঠল আমাদের ভ্যাবাচাকা মুখোশ ছবি দেখে। হেসে উঠলাম আমিও মেয়েটির কৌতুকোজ্জ্বল সরল হাসি দেখে। আর গ্রান্ট মুনরো চেয়ে রইলেন ফ্যাল ফ্যাল করে। এ এ এ আবার কি? আমি বলছি। ঝড়ের মতো ঘরে ঢুকলেন সে নিচতলার মহিলা। আমার প্রথম স্বামী আটলান্টায় মারা গিয়েছিল ঠিকই, কিন্তু মেয়েটা এখনো বেঁচে আছে। তোমার মেয়ে? গলায় ঝোলানো রূপোর লকেটটা হাতে নিয়ে ভদ্রমহিলা বললেন, এর মধ্যে কি আছে এই 3 বছরে তুমি দেখোনি? আমি তো জানি ওটা খোলা যায় না। খুট করে একটা আওয়াজ হলো। স্প্রিংয়ের চাপ পড়তেই ডালাটা খুলে গেল লকেটের। ভেতরে দেখা গেল বুদ্ধি উজ্জ্বল সুদর্শন এক পুরুষের প্রতিমূর্তি। আফ্রিকার কৃষ্ণকায় পুরুষ। জ্যাক, এই আমার প্রথম স্বামী, জন হেমব্রান। এর চাইতে উদার আর মহৎ মানুষ পৃথিবীতে আর নেই। তাই বেজাতে বিয়ে করেও কখনো পস্তাতে হয়নি। মেয়েটা কিন্তু দেখতে হলো ওর মতো, বরং ওর চাইতেও কালো। এই পর্যন্ত শুনেই মেয়েটা দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ল মায়ের বুকে। মেয়েটাকে আমেরিকায় রেখে এসেছিলাম, শরীর খারাপ ছিল বলে। হঠাৎ জায়গা পাল্টানোর ধকল যদি সহ্য করতে না পারি, একজন আয়া ঠিক করে রেখে এসেছিলাম। সেই ওকে দেখাশোনা করত। সংকোচবশত তোমাকে ওর কথা বলতে পারিনি। সেটাই দেখছি ভুল করেছি। চিঠিপত্র নিয়মিত পেয়েছি, জানতাম ও ভালোই আছে,
বিয়ের 3 বছর পরে কিন্তু মনটা বড্ড কেমন করতে লাগলো মেয়েটার জন্য। 100 পাউন্ড পাঠালাম ওকে নিয়ে আসার জন্য। তখন যদি তোমার কাছে লুকোছাপা না করতাম এত কাণ্ড আর ঘটতো না। ভেবেছিলাম কয়েক সপ্তাহ কাছে এনে রাখবো। কটেজটাও ভাড়া করা হলো সেই জন্য। আয়াকে বলে দিয়েছিলাম দিনের আলোয় যেন মেয়েকে রাস্তায় বার না করে। মুখ আর হাত যেন মুখোশ আর দস্তানা দিয়ে ঢেকে রাখে, যাতে জানলায় যদি কেউ দেখে ফেলে পাড়ায় কালো মেয়ে এসেছে বলে প্রতিবেশীরা কানাকানি আরম্ভ করে। এতটা আটঘাট না বাঁধলেই দেখছি মঙ্গল হতো। আমার মাথা ঠিক ছিল না, পাছে তুমি যদি সব জেনে ফেলো এই ভয়ে। প্রথম তোমার মুখেই শুনলাম ওরা এসে গেছে। মায়ের মন তো, তাই তর সইল না। তোমার ঘুম খুব গাঢ় বলে ঠিক করলাম রাতেই মেয়েটাকে গিয়ে কোলে নেব, কিন্তু তুমি দেখে ফেললে। 3 দিন পর যখন জোর করে কটেজে ঢুকেছিলে ঠিক তার আগেই ওরা পেছনের দরজা দিয়ে বেরিয়ে গিয়েছিল। জ্যাক, এই হলো আমার গোপন কাহিনী। এখন কি করবে বলো এই হতভাগিনী মা আর মেয়েকে নিয়ে? 2 মিনিট ঘর স্তব্ধ। তারপর গ্রান্ড মুন্ড্রো যা করে বসলেন তাতে প্রাণ জুড়িয়ে গেল উপস্থিত প্রত্যেকেরই। মেয়েটাকে সস্নেহে কোলে তুলে নিয়ে চুমু খেলেন, আর 1 হাত বাড়িয়ে বউকে নিয়ে দরজার দিকে এগোতে এগোতে বললেন, আমি লোকটা ততটা ভালো না হলেও খুব একটা খারাপ নই এফি। চলো বাড়িতে গিয়ে কথা হবে। বাইরে বেরিয়ে এলো হোমস। বোঝা বোঝা গলায় বললে, ওয়াটসন, চলো লন্ডনে ফিরি। সারাদিন গুম হয়ে রইল বন্ধুবর। রাত্রে শুতে যাওয়ার আগে শুধু বললে, ওয়াটসন, যখন দেখবে অহংকারে বেশ মটমট করছি অথবা কোনো গুরুত্বপূর্ণ কেসে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি না, মন্ত্র পড়ার মতো নুরবুড়ি নামটা কানে কানে শুনিয়ে দিও। এতক্ষণ আপনারা শুনলেন স্যার আর্থার কনান ডয়েলের লেখা শার্লক হোমসের দ্য ইয়েলো ফেস মিস্ট্রি। গল্পটি আমরা নিয়েছি অদৃশ বর্ধনের অনুবাদ করা স্যার আর্থার কনান ডয়েলের শার্লক হোমস সমগ্র 2য় খণ্ড এই বইটি থেকে। গল্পটি কেমন লাগলো তা জানাবেন অবশ্যই। আর এমনি আরও রোমাঞ্চক গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। সবাই ভালো থাকবেন এবং থ্যাঙ্কস ফর লিসনিং।